বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এসএসসি 2026 এবং 27 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধারা বা সিরিজ অধ্যায় 13 অনুশীলনী 13.2 এমসিকিউ প্র্যাকটিস এবং শর্ট প্রশ্নের প্র্যাকটিসের জন্য চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে শর্ট প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন উত্তরের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট। এবং দেখো যে এই প্রশ্নগুলো যদি তুমি সমাধান করো সঠিকভাবে তাহলে তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং তুমি শর্ট প্রশ্ন যে থাকবে পরীক্ষায় 10টি 5 দুগুণে 10 এটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে আমি তোমাদের জন্য সলভ বা সমাধান করে দিচ্ছি। তাহলে দেখো এইখানে এটি কিভাবে সমাধান করা যায়। ব্যাখ্যা, এই দেখো তথ্য ব্যাখ্যা। দেখো যে এই ধারাটি কি ধরনের ধারা আমরা দেখতেই পাচ্ছি। এক দ্বারা যদি 4কে ভাগ করো অর্থাৎ দ্বিতীয় পদকে, তাহলে আমরা পাচ্ছি এখানে 4। আবার 4 দ্বারা 16কে ভাগ করলে যদি আমরা পাই, দেখো 4 4 16 4, তাহলে বোঝা গেছে যে ধারাটি হচ্ছে একটি গুণোত্তর ধারা, যে প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে এবং দ্বিতীয় পদ দ্বারা তৃতীয় পদকে ভাগ করলে যদি একই মান পাওয়া যায় তাহলে বোঝা গেল যে ধারাটি হচ্ছে একটি গুণোত্তর ধারা। তাহলে আমরা এই গুণোত্তর ধারার বলা হচ্ছে যে কোন পদ 1024, এটি ঢাকা বোর্ড 19 সালে 2000 এবং বরিশাল বোর্ডে এটি 17 সালে এসেছিল। তাহলে চলো আমরা এই প্রশ্নটি এবার সমাধান করি। এখানে তোমার ধারাটির প্রথম পদ হচ্ছে দেখো 1, প্রথম পদ 1, সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আর ইকুয়াল টু আমরা পাই কত, দেখো 4/1 ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 4। তাহলে আর এর মান আমরা এখানে পেলাম 4। এখন আমরা দেখি যে গুণোত্তর দ্বারার আবার আমরা জানি, দেখো আমরা জানি যে গুণোত্তর ধারার nতম পদ r⁻n-1, এটি কিন্তু আমরা জানি। তাহলে আমরা দেখো যে এইখানে এর মান হচ্ছে তোমার 1 বসিয়ে দাও, আর এর মান পেলা তুমি 4, তাহলে r⁻n-1 এখানে কিন্তু আমরা দেখো 4⁻n-1 পেলাম nতম পদের মান। তাহলে প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো ধারাটি কোন পদ, তাহলে হচ্ছে 1024তম পদটা হচ্ছে 4⁻n-1 ইকুয়াল হচ্ছে তোমার 1024। তাহলে আমরা একটু সাজিয়ে নিই। দেখো যে এটি সমান আমরা লিখতে পারি r⁻, এত সমান 1024। তাহলে আমরা এইখানে দেখো 4-এর উপর যদি আমরা 5 পাওয়ার দিতে পারি তাহলে দেখো ব্যাপারটি আমাদের জন্য এইখানে আমরা দেখি যে n-1 4⁻, আর যদি 4-এর উপর তুমি 5 দাও তাহলে দেখো 1024 হয় কিনা। এইখানে দেখো 1024কে এটি তুমি ভাঙ্গ 2 দ্বারা ভাগ দাও, তাহলে আমি এখানে পাচ্ছি দেখো 5 দুগুণে 10, তাহলে 512। আবার যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে হচ্ছে তোমার 512, 2 দুগুণে 4, আর হচ্ছে 50, 25 দুগুণে 50, 1, 6 দুগুণে 12, 256। এরপরে যদি ভাগ দাও 12 দুগুণে 24, 1, 8 দুগুণে হচ্ছে 16। আবার 2 দ্বারা ভাগ দিলে এখানে দেখো দাঁড়াচ্ছে কত 64। আবার যদি 2 দ্বারা ভাগ দাও এখানে আমরা পাচ্ছি তোমার দেখো 32। তাহলে আবার 2 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি এখানে 16। আবার 2 দ্বারা ভাগ দাও যদি, তাহলে তোমরা এখানে পাচ্ছ 8 দুগুণে 16। আবার যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে পাচ্ছি আমরা 4। হ্যাঁ, এখানে যদি তুমি 4 পাও তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে
32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, 128 56, 4 56 যদি গুণ দেও আবার 2 দেয় তাহলে 5 দুগুণে কত 10। দেখো 2 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা যদি 2 হয় তাহলে আমরা এই 1024 এটিকে আমরা যদি সাজিয়ে লিখি, দেখো 10টা 2 এইটিকে যদি আমরা লিখতে পারি, অর্থাৎ 2-এর উপর 10 পাওয়ার দিলে 1024 লেখা যায়। আবার এটিকে যদি আমরা এইভাবে লিখি, 2-এর উপর 2 আবার 2-এর উপরে দিলাম 5, তাহলে 5 দুগুণে 10, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারের সাথে তোমার যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি 2 দুগুণে 4। দেখো এই 4-এর উপর 5 পাওয়ার দিলে 1024 হয়। কাজেই তোমরা দেখো এখানে আমি লিখেছি 1024কে ডাইরেক্টলি দেখো 4-এর উপর 5 পাওয়ার দেওয়া যায় এখানে। তাহলে তথ্যটি ব্যাখ্যা এখানে দেখো এইখানে তোমার একটি শর্ট ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি এইখানে। তাহলে আমরা 4-এর উপর 5 দিলে 1024, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এদিকে হচ্ছে n-1, এর বেস হচ্ছে 4 এবং ডান দিকে হচ্ছে তোমার বেস 4, পাওয়ার হচ্ছে তোমার 5। তাহলে বেস যদি একজাক্ট হয় তাহলে বেস কিন্তু বাদ দেওয়া যায়। তাহলে আমরা 4 এই বেস বাদ দিয়ে দিই, তাহলে n-1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 বা n ইকুয়াল টু আমরা লিখতে পারি 5 যোগ 1 যদি ডান দিকে যায় তাহলে আমার হয় 6, অর্থাৎ n এর মান হচ্ছে তোমার 6। বলা হচ্ছিল ধারার কোন পদ 1024, তাহলে হচ্ছে তোমার ষষ্ঠ পদ, অর্থাৎ 6 নম্বর পদটি হচ্ছে তোমার 1024। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে এটি তোমরা খাতায় উঠিয়ে নাও। ওকে, এবার আমরা তাহলে এটি মুছে নিচ্ছি। দেখো তোমরা প্রশ্নগুলো খাতায় উঠিয়ে বারবার চর্চা করবা, তাহলে দেখবা অঙ্কগুলি একেবারেই তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে আমি অন্য আরেকটি দাগ তুলে নিই। দেখো 2 নম্বর যে দাগটি সেটি হচ্ছে এখানে আমি তুলে নিচ্ছি। দেখো 1/√3 -1 প্লাস √3 আবার মাইনাস ধারাটি অষ্টম পদ কত এই ধারার 8 নম্বর বা ধারাটির অষ্টম পদ কত। দেখো এটি কুমিল্লা বোর্ডে 19 সালে এসেছিল। কুমিল্লা বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল এসএসসি পরীক্ষা। তাহলে আমরা এখানে অপশনগুলো লিখে নেই। দেখো 1 নম্বরের অপশন হচ্ছে -27√3, 2 নম্বরে হচ্ছে only 27 -27, 3 নম্বরের অপশন হচ্ছে only তোমার 27, 4 নম্বরের অপশন হচ্ছে 27√3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে দেখো এখানে 1/√3 -1 প্লাস √3 মাইনাস ধারাটির অষ্টম পদ কত। এখানে কিন্তু 4টি অপশান দেওয়া আছে। প্রশ্নটি 2019 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল কুমিল্লা বোর্ডে। তাহলে দেখো তথ্য ব্যাখ্যা, এখানে আমরা তথ্য ব্যাখ্যা করি এবং প্রশ্নের সমাধানটি খেয়াল করো ভালো করে মনোযোগ সহকারে। এখানে কিন্তু ধারার প্রথম পদ, দেখো এখানে এই গুণোত্তর ধারার প্রথম পদ, দেখো গুণোত্তর ধারার প্রথম পদ 1 দিয়ে দিলাম। দেখো প্রথম পদ a = 1/√3 এবং সুতরাং গুণোত্তর ধারার
সাধারণ অনুপাত আমরা লিখতে পারি, দেখো সাধারণ অনুপাত, তাহলে আর ইকুয়াল টু, দেখো সাধারণ অনুপাত আর সমান আমরা লিখতে পারি, এটিকে প্রথম পদ দ্বারা এটিকে ভাগ দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ দ্বারা ভাগ দিলে দ্বিতীয় পদ হচ্ছে -1, আর প্রথম পদ হলো এখানে 1/√3। তাহলে 1/√3 দ্বারা যদি -1কে ভাগ করো তাহলে এটি হচ্ছে একটি জটিল ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশ তাহলে -1 গুণ দিয়ে নিচে টিকে 1 নিচে আসবে আর √3 তোমার উপরে চলে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি -√3, আর এর মান পেলাম -√3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ ধারাটির অষ্টম পদ কত। তাহলে আমরা যদি লিখি অতএব ধারাটির অষ্টম পদ, সুতরাং দেখো যে এই ধারাটির অষ্টম পদ আমরা জানি যে a⁻7। অষ্টম পদ হচ্ছে a⁻7। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি এর মান কত হচ্ছে, এখানে দেখো 1/√3 লিখলাম, আর এর মান আমরা এখানে পেয়েছি দেখো -√3, এর উপরে হবে তোমার ⁻7। তাহলে এর উপরে যদি ⁻7 হয়, এইখানে আমরা লিখতে পারি 1/√3 গুণন, যদি আমরা একটা -√3 এখানে নিয়ে আসি আর এইখানে রয়ে গেল তোমার দেখো যে -√3 যদি এখানে গুণ করি তাহলে আমরা এর উপরে মাইনাস পাওয়ার বেজোর, এর উপরে দিলাম তোমার ধরো 6 পাওয়ার, আর এর উপরে আছে 1 পাওয়ার। তাহলে 1 মাইনাসে গুণ করলে আমাদের যে কাজটা হয় সেটি কিন্তু এইখানে -√3-র সাথে এটি কাটে, তাহলে এইখানে রয়ে গেল একটা -1। এইখানে আমাদের যা অবশিষ্ট রইল সেটা হচ্ছে কিন্তু -1। তাহলে আমরা উপরের অংশটা মুছে নিতে পারি, দেখো এইটুকু মুছে আমরা উপরে চলে আসি, দেখো বা এটিকে আমরা দেখো এইখানে যা অবশিষ্ট রইল সেটা হচ্ছে তোমার এই -1, আর এইখানে রয়ে গেল √3, এর উপরে রয়ে গেল তোমার পাওয়ার 6। দেখো তাহলে -1 এর উপর পাওয়ার 6 রয়ে গেল। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে ধারাটির অষ্টম পদ কত। এই ধারার অষ্টম পদ কত সেটা আমরা এখন দেখি যে 1 এর উপরে 6 পাওয়ার, তাহলে আমরা এটাকে একটু ডিজাইন আকারে লিখতে পারি 3√3, এর উপরে যদি আমরা দেই 2 আর 3 আর উপরে দিলাম 3। দেখো এইখানে তোমার এর উপরে 2 দিলে পাওয়ার রুটে আর স্কোয়ারে কাটা যায়, আর 3 দুগুণে 6 কিন্তু এখানে তোমার ঠিক থাকে। দেখো পাওয়ার কিন্তু 3 দুগুণে 6, ভিতরের পাওয়ারের সাথে বাইরের পাওয়ার যদি গুণ করো তাহলে 6 কিন্তু আমার ঠিক থাকছে। তাহলে আমরা এটিকে এভাবে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে। এখানে রয়ে গেল -1, যেহেতু এই পাওয়ারের সাথে আবার এই রুট কাটা যায় তাহলে আমার এইখানে রয়ে গেল √3, এর উপরে রয়ে গেল ⁻3। তাহলে 3-এর উপর পাওয়ার যদি তোমার 1 এখানে রয়ে গেল 3 দেওয়া হয় তাহলে এটি হয় তোমার 27 -1-এর সাথে গুণ করলে -27। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে যে আমার আনসারটি সেটি বের হয়েছে সেটি হচ্ছে তোমার -27। এটি আমরা দেখো অপশানে তোমার 2 নম্বর অপশানে কিন্তু সেটি দেওয়া আছে। তাহলে 2 নম্বর অপশানটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আমি আশা করি যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। একেবারে ব্যঙ্গে একবারে পানির মতন সহজ করে দিচ্ছি কীভাবে তোমার -27 এলো। এটি কিন্তু -27 অপশন, এটি কিন্তু শর্ট প্রশ্ন এবং তোমার গিয়ে এমসিকিউ প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা সবাই খাতায় করে এটি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের
সমাধান করার জন্য। তাহলে এটি আমরা এখন মুছে দিতে পারি। ওকে, দেখো আমরা যাই তাহলে 3 নম্বর প্রশ্ন। দেখো আজকে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখো এখানে যে 2 মাইনাস 2 প্লাস 2 আবার হচ্ছে তোমার মাইনাস 2, অর্থাৎ একটি প্লাস একটি প্লাস, একটি প্লাস একটি মাইনাস, একটি প্লাস একটি মাইনাস, ধারাবাহিকভাবে দ্বারাটি সাজানো হচ্ছে তোমার প্লাস এত এত, বলা হচ্ছে যে দ্বারাটির, দেখো দ্বারাটির 19তম পদ নিচের কোনটি? দ্বারাটির 19তম পদ নিচের কোনটি? অপশানগুলো এখানে আমি দিয়ে রাখছি। দেখো এটি সিলেট বোর্ড 19 সালে এসেছিল, সি বোর্ডে। দেখো সিলেট বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। তাহলে অপশানগুলো তুমি এখানে দেখো, -2 আছে প্রথম অপশান, খ নম্বরের অপশানটি হচ্ছে তোমার 2, এরপরে হচ্ছে ক নম্বরের অপশান -38, তারপরে 38 4 নম্বরে। ওকে, তাহলে 4টি অপশান আমি এখানে দেওয়া আছে। দেখো প্রশ্নটির উত্তর কিভাবে বের করা যায় অতি সহজে। তথ্য ব্যাখ্যা, এখানে দেখো তথ্য ব্যাখ্যা, দেখো যে এইখানে দেখো দ্বারাটি সাজানো আছে 2 -2 +2 আবার -2, অর্থাৎ একটি পদ প্লাস একটি পদ হচ্ছে মাইনাস। তাহলে দেখো যখন বেজুর সংখ্যার মধ্যে পড়ে, বেজুর 1 নম্বর যদি হয় পদ, তাহলে এটি হলো বেজুর, 2 নম্বর হলো জুর, তাহলে একটা জুর একটা বেজুর, একটা জোর একটা বেজুর হয়। তাহলে এইভাবে যদি দ্বারাটি তোমার সাজানো হয়, তাহলে দেখা যায় 1 নম্বর 2 নম্বর জোর, 3 নম্বর বেজুর, 4 নম্বর আবার জোর, এভাবে 5 নম্বর বেজুর, তাহলে 19তম পদ হচ্ছে বেজুর। তাহলে দ্বারাটির মান হবে, কিন্তু মুখে মুখে এই প্রশ্নের উত্তরটি দেওয়া যায়, এটি হবে তোমার তাহলে 2 নম্বর প্রশ্নের, অর্থাৎ খ নম্বরের আনসারটি হবে তোমার সঠিক উত্তর। তাহলে দেখো আমরা তথ্যটি আবার বের করে দেখাই। এখানে দেখো যে আমার এই গুণোত্তর ধারার, যেহেতু ভাগ করলে গুণোত্তর ধারার প্রথম পদ এ ইকুয়াল টু হচ্ছে তোমার -2, আর তোমার তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, আমরা বাংলা আর লিখি না। দেখো দ্বিতীয় পদ -2কে যদি 2 দ্বারা প্রথম পদ দ্বারা ভাগ দাও, তাহলে আমরা এখানে পাচ্ছি তোমার -1। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতেই পেরেছ। তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে, সুতরাং গুণোত্তর ধারার, তাহলে দেখো যে গুণোত্তর ধারার তাহলে 19তম পদ আমরা লিখতে পারি, গুণোত্তর ধারার 19তম পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি r⁻18। ওকে, r⁻ কত 18, আমরা 19তম পদের মান লিখতে পারি। তাহলে এর মান হচ্ছে তোমার -2, এখানে বসিয়ে দিলাম এর মান, এর মান কিন্তু +2 -9। দেখো প্রথম পদ কিন্তু এর মান হচ্ছে +2, আর এইখানে আর এর মান হচ্ছে -1, তাহলে -1 এর উপর হোল টু দি পাওয়ার 18 বা 18। তাহলে তুমি এখানে দেখো 1 এর উপর পাওয়ার হচ্ছে -1 এর উপর পাওয়ার হচ্ছে তোমার 18, তাহলে এটি গুণ করলে আমরা পাই +1। ওকে, +1, তাহলে 2 একে 2, তাহলে উত্তরটি একেবারেই সহজ। দেখো আমরা সূত্র বসিয়েও করতে পারি, আর যদি তুমি এক্সপার্ট হও তাহলে মুখে মুখে হিসাব করেও তুমি এখানে উত্তরটি 1 সেকেন্ডের মধ্যেই তুমি বের করতে পারবে আমার মনে হয়, আশা ধারণা। যেমন একটা প্লাস একটা মাইনাস, তাহলে বেজুরটা যদি প্লাস হয়, দেখো জুর প্লাস বেজুর, না সরি জুর প্লাস একটা প্লাস একটা মাইনাস, তাহলে দেখো জুর সংখ্যার মধ্যে মাইনাস পড়ে আর বেজুর সংখ্যার মধ্যে প্লাস পড়ে, আবার দেখো জুর সংখ্যা মাইনাস, তাহলে বেজুর সংখ্যা প্লাস। এই হিসাবে আমরা এটি তাড়াতাড়ি উত্তর বের করতে পারি। যেহেতু বেজুর 19, তাহলে এটির মান হবে তোমার 2। এই ধরনের দ্বারা যদি থাকে তাহলে আমরা অতি সহজেই এর মান বের করতে পারি। তাহলে এটির সঠিক উত্তর হচ্ছে তোমার খ নম্বরের অপশনটি। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে চলো আমরা, যদি এইভাবে তুমি তাড়াতাড়ি হিসাব না, তাহলে তুমি এইভাবে সূত্র প্রয়োগ করে তুমি উত্তরটি বের করতে পারো। ওকে, তাহলে চলো আমরা অন্য একটি প্রশ্নে যাই।
তাহলে আমরা এটি মুছে নিতে পারি। ওকে, এইবার দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নে যাই, যেটি 4 নম্বর প্রশ্ন। দেখো 256 যোগ 128 যোগ 64 যোগ ঢ ঢ ঢ গুণোত্তর ধারার ফিফতম পদ কত? গুণোত্তর ধারার 5তম পদ কত? দেখো এটি সিলেট বোর্ড 19 সালের চট্টগ্রাম ঢাকা বোর্ডে এটি এসেছিল 16 সালে। ঢাকা বোর্ড 2016 সালে এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। তাহলে এটির প্রথম অপশান হলো তোমার 4, দ্বিতীয় অপশানটা হচ্ছে তোমার 8, তৃতীয় অপশন দেওয়া আছে 16, চতুর্থ অপশান হচ্ছে তোমার 32। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে চতুর্থ নম্বর অপশনটি হচ্ছে তোমার 32। এটি আমরা এখন তথ্য ব্যাখ্যা করি। ধারাটির পঞ্চম পদ কত? তথ্য ব্যাখ্যা দেখো যে এখানে ধারার প্রথম পদ দেওয়া আছে a=256, আর এর মান সাধারণ অনুপাত 128/256। তাহলে আমরা দেখি কাটাকাটি করি, 28 × 28 2, তাহলে আমরা পেলাম এখানে হাফ। সাধারণ অনুপাত এখানে আমরা পেয়েছি হাফ, তাহলে ধারাটির পঞ্চম পদ। সুতরাং এই গুণোত্তর ধারার দেখো পঞ্চম বা ফিফতম পদ দেখো ar⁴। আমরা সরাসরি এখন সূত্র প্রয়োগ করে ফেলেছি, যেহেতু ar⁴n-1 হচ্ছে আর এর মান n এর মান 5 বলে, তাহলে 4 ডাইরেক্ট সূত্র। আর দেখো না এর মান 256 গুণন আর এর মান 1/2⁴, তাহলে 256 গুণন এখানে 4টা 2 গুণ করলে এর মান কত হয়? 4টা 2 গুণ করলে 3টায় হচ্ছে তোমার 8, 4টায় হচ্ছে তোমার 16, তাহলে এখানে হয় তোমার 16। এই 16 দ্বারা যদি নিচে উপরে 256কে কাটাকাটি করা হয় তাহলে 16 16 256 হয়। তাহলে আমার সঠিক উত্তর বের হয়ে গেল তোমার 16। তাহলে 3 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এটি ঢাকা বোর্ড 2016 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। এখানে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য সমাধান করছি এটি কিন্তু তোমাদের জন্য শর্ট প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমি বারবার বলছি, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে 10 নম্বর, যারা একটু দুর্বল ছাত্র এরা 10 নম্বর ইজিলি পেয়ে যাবে। এবং পরিসংখ্যান থেকে যদি 2টি অঙ্ক দাও তাহলে তোমার পরীক্ষায় এসএসসি পরীক্ষা 100% পাস করার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। আশা করি যে গ্যারান্টি এটি যদি তুমি পারো। ওকে, আর এই ধারা থেকে অবশ্যই তোমাদের জন্য প্রশ্ন মাস্ট বি থাকবেই। আশা করি পরীক্ষায় ধারা কিন্তু মিস যাবে না। এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আমি এটি এখন মুছে নিচ্ছি, যাচ্ছি এখন অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। তাহলে চলো সেই প্রশ্নটি লিখি। এইখানে দেখো 5 নম্বরের একটি প্রশ্ন। তাহলে আমরা দেখি 5 নম্বরের প্রশ্নটি হচ্ছে 1/√2, এরপরে হচ্ছে হাফ, এরকম ধারাটি দেওয়া আছে ঢ ঢ ঢ ঢ। এরপরে হচ্ছে অনুক্রমটির চতুর্থ পদ কত? এত অনুক্রম
এর চতুর্থ পদ কত? এটি কিন্তু যশোর বোর্ডে 2016 সালে প্রশ্নটি এসেছিল। যশোর বোর্ড 2016 সালে এসেছে পরীক্ষায় প্রশ্নটি এসেছিল। যাক, এখন আমি 4টি অপশন এখানে লিখে নেই। 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার 1, 2 নম্বরের অপশন 1/4, 3 নম্বরের অপশন 1/2√2, 4 নম্বরের অপশন 4√2। 4 নম্বরের অপশন হচ্ছে 1/4√2। এইখানে তুমি দেখো যে এই 4টি অপশন দেওয়া আছে। এখন আমরা এই ধারাটির প্রথম পদ দেখো, আমরা তত্ত্ব ব্যাখ্যা করি। দেখো প্রশ্নটির উত্তর, তত্ত্ব ব্যাখ্যা কিভাবে বের করা যায়। ব্যাখ্যা, তাহলে এখানে কিন্তু এই গুণোত্তর দ্বারার প্রথম পদ তোমার 1, তাহলে সাধারণ অনুপাত r এই দ্বিতীয় পদ 1/2কে যদি 1 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তন নেই, 1/2ই থাকবে। অর্থাৎ 1 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে, গুণ করলে, যাই করো তুমি, কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ। ওকে, তাহলে ধারাটির চতুর্থ পদ, অতএব যেহেতু একটি গুণোত্তর দ্বারা, গুণোত্তর ধারার দেখো চতুর্থ পদ আমরা জানি এ r⁻³ হবে। ওকে, তাহলে এ r⁻³ এখানে এর মান 1 বসিয়ে দাও, আর এর মান আমরা পেলাম, আর এর মান প্রথম পদ এই নেব √2, তাহলে √2 1/√2 যদি তুমি কিউব করো দেখো কত আসে। এইখানে যদি কিউব করো তাহলে আমরা লিখতে পারি 2√2। কারণ হচ্ছে দেখো √2-র উপর যদি সাইড নোট দেখো ব্যাখ্যা, যে √2 এর উপর যদি তুমি কিউব দাও তাহলে আমরা এটিকে ভেঙে লিখতে পারি √2 এর উপর হোল স্কোয়ার, আরেকটা যদি তোমার √2 এর উপর 1 দেও। তাহলে গুণের সময় যেহেতু আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে √2 3টা আছে, √2-র উপর পাওয়ার আমরা √2-র উপর 2টা দিলাম, আরেকটার উপর আরেকটা দিলাম, তাহলে বেস একই হলে 1 আর 2 যোগ করলে সূচকের নিয়ম অনুসারে তাহলে 3 আমার ঠিক থাকে। তাহলে এই যে এইখানে 2 আর রুটে কাটা যায়, এই জন্য এখানে আসে তোমার 2√2। ডাইরেক্ট উত্তর আমরা এখানে লিখেছি। তাহলে আমার দেখা যাচ্ছে যে 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে আমাদের এই ক্লাসটি বুঝতে পেরেছ। অনুক্রম ধারার সংক্ষিপ্ত এবং প্রশ্ন এবং হচ্ছে তোমার এমসিকিউ প্রশ্নের জন্য এই ধারাবাহিক অর্থাৎ অধ্যায় 13 এর যে সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোমরা যদি নিয়মিত চর্চা করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো ফলাফল করবে বলে আমার ধারণা। তাহলে আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। তার আগে একটি কথা বলে যে যারা এখনও আমার ক্লাসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা যদি ভালো মনে করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করে দেবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে।